হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গাইস, আজকে আমরা খুবই লেটেস্ট একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি এবং পুরো দুনিয়াতে এই সিনেমাটি নিয়ে কিন্তু ব্যাপক চর্চা হচ্ছে। সিনেমাটির নাম হচ্ছে ওয়ার মেশিন এবং এই সিনেমাতে আমরা রিচার খ্যাত অভিনেতা অ্যালান রিচসনকে দেখতে পাবো মেইন লিড ক্যারেক্টার হিসেবে। তো আমার বয়স হয়ে গিয়েছে, এজন্য আগের মতো কাজ করতে পারি না, এই কারণে তোমরা অনেক মুভি এবং সিরিজ থেকে বঞ্চিত হচ্ছ। তো এই কারণে আমি চিন্তা করছি যে অন্যান্য চ্যানেলের কাজ কমিয়ে আমি র্যান্ডমে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে র্যান্ডম ভিডিও চ্যানেলে নাম করা যেসব তোমার ওয়েব সিরিজগুলো ছিল ওয়ার্ল্ড উইড, সেগুলো আমরা 3-4টা ভিডিওতে কভার করার চেষ্টা করব। মানে যদি তোমরা অ্যাক্টিভ হও। এখন তোমরা যদি অ্যাক্টিভ না হও, দেখা গেল আমি একটা এপিসোড দিলাম, পরের এপিসোড দেখার মতো লোক নাই, তাহলে আমি সিরিজ চালাতে পারবো না আর কি। তো তোমরা যদি সবাই অ্যাক্টিভ হও আগের মতো, তাহলে দেখা যাবে আমি ওইখানে অ্যাক্টিভলি 30 দিনে 30টা ভিডিও দেওয়া ট্রাই করবো। ইভেন আমার মনে আছে কোন এক সময় র্যান্ডমে আমরা 30 দিনে 50টা ভিডিও দিতাম, মানে দিনে 2টা-3টা পর্যন্ত আমরা ভিডিও দিতাম এক সময়। তো যাই হোক, চলো আমরা এই সিনেমাটির সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তবে তার আগে আজ ইউজুয়াল একটা ব্রেক রয়েছে, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার কাহিনী শুরু হয় আফগানিস্তানের কান্দাহার থেকে। আর এখানে রক্স নামের আমরা একজন সোলজারকে দেখি, যে তার ভাইকে সাহায্য করার জন্য আমেরিকা থেকে এসেছে। আর অনেকদিন পরে দুই ভাই একে অপরের সঙ্গে যখন দেখা হয়, দুজনেই তো খুব খুশি। আর এখানে লক্ষ্য, রক্স মূলত একজন ইঞ্জিনিয়ার, আর এই কারণে তাকে এখানে পাঠানো হয়েছে একটা জিপ এবং একটা ট্যাঙ্ক ঠিক করার জন্য। তো রক্স যখন ইঞ্জিন ঠিক করছিল, তখন সে তার ভাইকে বলে যে তাদের এমন একটা কিছু করা উচিত যেটা তাদের সত্যি বড় কোনো একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ক্রিয়েট করবে। কিন্তু রক্স ঠিক বুঝতে পারে না যে ও কি বলতে চাচ্ছে। আর তখন ওর ছোট ভাই বলে আমাদের আমেরিকার সেনাবাহিনীর রেঞ্জার অ্যাসেসমেন্ট সিলেকশন প্রোগ্রামে যোগ দেওয়া উচিত। কিন্তু এই কথা শুনে রক্স রাজি হয় না, কারণ তার বয়স এখন অনেক হয়ে গিয়েছে, মানে 40+ বয়স হয়ে গিয়েছে। তো এই কারণে ও আর নতুন করে আর কিছু করবে সেই সাহসটা পাচ্ছে না, মানে আমার মতো অবস্থা হয়েছে। তো বাট তখন ওর ছোট ভাই ওকে সেই দিনের কথা মনে করিয়ে দেয়, যেদিন তারা দুজনে একসাথে শপথ নিয়েছিল ছোটবেলায় যে তারা একদিন আমেরিকান রেঞ্জার্স হবে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমেরিকান রেঞ্জার্সরা কোনো সাধারণ সোলজার না। একজন রেঞ্জার্স এতটাই শক্তিশালী এবং স্কিলড হয় যে সে একাই প্রায় নর্মাল 10 জন সৈন্যের মোকাবেলা করতে পারে। এবং তাদের ট্রেনিং এতটাই কঠিন হয় যে বড় বড় পাহাড়ের চূড়া থেকে নামা, পানির নিচে দীর্ঘক্ষণ শ্বাস ধরে থাকা, মানে শরীরকে অসহনীয় কষ্ট দেওয়া হয়। আর এইসব ভয়ঙ্কর চ্যালেঞ্জ পার করলেই কেবল একজন সাধারণ সোলজার রেঞ্জার হয়ে ওঠে, মানে অনেকটা নেভি সিলের মতো। তো যখন ছোট ভাই রক্সকে তাদের ছোটবেলার শপথের কথা মনে করিয়ে দেয়, তখন রক্সের ভেতর নতুন করে আবার জোশ চলে আসে। আর অবশেষে সে ওই প্রোগ্রামে যোগ দিতে রাজি হয়। বাট ঠিক তখনই হঠাৎ করে তালেবান দল তাদের উপর হামলা করে এবং চারিদিকে শুরু হয়ে যায় ভয়াবহ বোমাবর্ষণ এবং গুলির শব্দ। আর এই ধোঁয়াধারী হামলার মধ্যে পুরো দলকেই প্রায় মেরে ফেলা হয়। আর কিছুক্ষণ পর যখন রক্সের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে যে চারিদিকে খালি লাশই পড়ে রয়েছে। তবে তারপরে সে অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়ে তার ভাইয়ের কাছে যায় এবং দেখে তার ভাইয়ের এখনো শ্বাস চলছে। আর ঠিক তখনই ব্ল্যাক আউট হয়ে যায় এবং দৃশ্যটা ভেঙে যায়। আর আমরা দেখতে পারি এটা রক্সের একটা দুঃস্বপ্ন ছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা এই মাত্র যে ঘটনাটা দেখলাম সেই ঘটনা 2 বছর আগের ঘটনা, কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো রক্সকে বারবার তাড়া করে। আর এখন আমরা দেখতে পাই রক্স এবং আরো শত শত সোলজার যাচ্ছে রেঞ্জার ক্যাম্পের সিলেকশনের জন্য। তো ওই হামলায় তো রক্সের ভাই মারা গিয়েছিল, আর তাই ছোট ভাইয়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য গত 2 বছর ধরে রক্স এই সিলেকশনের চেষ্টা করছে এবং এইটাই ছিল তার জীবনের শেষ সুযোগ। কারণ এইবার যদি সে আর সিলেক্ট না হয়, তাহলে তার বয়স বেশি হওয়ার কারণে সে আর কখনোই রেঞ্জার্সের জন্য আবেদনই করতে পারবে না। তো তার
চোখের সামনে এখন শুধুমাত্র দুইটা জিনিস রয়েছে, হয় রেঞ্জার প্রোগ্রামে সিলেক্ট হওয়া, নয়তো তার ভাইয়ের সামনে সে মুখ দেখাতে পারবে না পরকালে গিয়েও। তো যাই হোক, ক্যাম্পে পৌঁছানোর পরে সকল সোলজারদেরকে তাদের নাম নয় বরং নাম্বার দেওয়া হয়, কারণ এখানে কেউ কারো নাম ধরে ডাকে না, ডাকাও নিষেধ। তো রক্সকে এখানে টিম লিডার হওয়ার জন্য বলা হয়, কিন্তু সে ওটা সরাসরি অস্বীকার করে দেয়। সে বলে আমি শুধুমাত্র আমার মিশনেই ফোকাস রাখতে চাই। তো এই কারণে তাকে পরিবর্তন করে নাম্বার 81 দেওয়া হয়। আর তারপর মেজর সার্জেন্ট সবাইকে জানায় যে সামনে তোমাদের 8 সপ্তাহের কঠিন ট্রেনিং রয়েছে এবং এই সময়টা একজন সোলজারের জীবনের সবচেয়ে কঠিন সময়, কারণ তাকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং যারা এই ট্রেনিং এর শেষ ধাপ পর্যন্ত টিকে থাকবে তাদের সামনে আরেকটা ফাইনাল মিশন থাকবে, যেটা নাম হচ্ছে ডেথ মার্চ। আর এই মিশন শেষ করার জন্য মাত্র 24 ঘন্টা সময় দেওয়া হবে। তো এরপর শুরু হয় ভয়ঙ্কর ট্রেনিং। তো প্রথম সপ্তাহে কাদা থেকে বের হওয়া, উঁচু জায়গা থেকে লাফ দেওয়া এবং কিছু সহজ মিশন সেট আপ করানো হয়, কিন্তু যত সময় যায় চ্যালেঞ্জ ততই কঠিন হয়ে ওঠে। আর এরপর আমরা দেখতে পাই নাম্বার 81 বা আমাদের রক্স প্রায় প্রতিটা স্টেজেই সবার চেয়ে এগিয়ে রয়েছে। আর এটার কারণ হচ্ছে তার চোখে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ডেথ মার্চ পূরণ করা এবং তার ভাইয়ের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা। তো সে লম্বা দৌড়, পানির নিচে শ্বাস ধরে রাখা এবং রেসলিং সব জায়গাতেই টপ করে। তো এরপর একদিন যখন সকল সোলজাররা একসাথে বসে খাবার খাচ্ছিল, তখন নাম্বার 15 নাম্বার 44কে জিজ্ঞাসা করে, নাম্বার 44 আর কি ওই মেয়েটা, যে নাম্বার 81 এর গল্পটা কি। আর তখন নাম্বার 44 তাকে জানায় যে এই নাম্বার 81, যার আসল নাম হচ্ছে রক্স, সে আফগানিস্তানে আটকা পড়া একটা দলের কাছে সাপোর্ট মিশনে গিয়েছিল, কিন্তু তখন তালেবানের হামলায় পুরো দলকে মেরে ফেলা হয়। তবে তারপরেও 81 হাল ছাড়েনি। সে তার আহত ভাইকে কাঁধে তুলে প্রায় 10 মাইল পর্যন্ত নিজের ক্যাম্পের দিকে নিয়ে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত সে তার ভাইকে বাঁচাতে পারেনি। তো এই কথা শুনে নাম্বার 60 হঠাৎ করে কি রক্সের মুখটা চিনে ফেলে, কারণ রক্স কোনো সাধারণ সোলজার না, তাকে সে টিভিতে দেখেছিল, কারণ সে 2 বছর আগে সিলভার স্টার মেডেল পেয়েছে। আর এই মেডেল পাওয়া আমেরিকান সোলজারদের জন্য একটা স্বপ্নের বিষয়। তো যাই হোক, তখনই টিভিতে একটা বড় ব্রেকিং নিউজ দেখানো হয়। সেখানে বলা হয় যে খুবই বিশাল একটা অদ্ভুত অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে আসছে। তো এই খবরটা তো সবাইকে অবাক করে দেয়। তবে তারপরেও সোলজাররা আবারও তাদের ট্রেনিং এ ফিরে যায়, কারণ ওটা নাসার ব্যাপার, ওদের ব্যাপার নয়। তো যাই হোক, রক্স করে কি প্রত্যেকটা ধাপ পার করে ফেলে। আর তারপর আসা হচ্ছে পানির নিচে শ্বাস ধরে রাখার কঠিন টেস্ট। আর এই পরীক্ষায় বেশিরভাগ প্রতিযোগী কিন্তু কিছুক্ষণ পরই পানির উপর উঠে আসে, থাকতে পারে না, কিন্তু রক্স অনেকক্ষণ পানির নিচেই থাকে। আর এই সময় তার মাথায় আবারও সেই পূর্ণ স্মৃতি ফিরে আসে যে সে তার ভাইকে কাঁধে নিয়ে বেস ক্যাম্পের দিকে হাঁটছিল এবং সেই স্মৃতিতে ডুবে তার প্রায় নিঃশ্বাসই বন্ধ হয়ে যায় এবং একটা টাইমে সজ্ঞান হয়ে যায়। মানে ও হালই ছাড়ে না, উঠতেই চায় না, ভাই স্বপ্ন পূরণ করবে। তো তখন বাকি সবাই করে কি ওকে পানি থেকে জোর করে তুলে নিয়ে আসে। আর তারপর সার্জেন্ট টরেস এবং অ্যাডাম রক্সকে অফিসে ডেকে পাঠায়, যেখানে সার্জেন্ট অ্যাডাম বলে, আমরা তোমাকে সিলেক্ট করতে পারছি না। আমি জানি, কারণ তুমি একটা মেশিনের মতো, তুমি সোলজার না। তবে প্রত্যেকটা মেশিনের একটা লিমিট থাকে, আর তুমি আসলে তোমার শারীরিকভাবে যুদ্ধ করছো না, তুমি তোমার মানসিক যুদ্ধ করছো। আর এই কারণে তোমার রেঞ্জার হওয়ার জেদটা ছেড়ে দিতে হবে, মানে অনেকটা গোয়ার অ্যাটাপের কাজ করছো। তো এই কথা শুনে রক্স শান্তভাবে বলে, আমি প্যারাডের প্রস্তুতি নিতে যাচ্ছি, মানে পরের ধাপের। মানে কোনোভাবেই ও লক্ষ্য থেকে পিছিয়ে ফেরত আসবে না, কারণ যাই হোক না কেন ওর ভাইয়ের স্বপ্নকে পূরণ করতেই হবে। তো সকল ট্রেনিং শেষ হওয়ার পরে শুধুমাত্র একটা ধাপ বাকি ছিল, যেটা নাম হচ্ছে ডেথ মার্চ। তো যারা শুরুতে রেঞ্জার হওয়ার জন্য এসেছিল তাদের অর্ধেকের বেশিরভাগ ইতিমধ্যে ফিরে গিয়েছে, আর এখন বাকি থাকা সোলজারদের মধ্যে ফাইনাল মিশনটা শেষ করতে হবে। তো সার্জেন্ট টোরেস তখন মিশনের পুরো সেটআপটা বুঝিয়ে দেয়। আর এখানের একটা সিনারিও হলো ইউএস আর্মির একটা এয়ারক্রাফট শত্রুরা গুলি করে নামিয়ে দিয়েছে। এখানে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি যদিও। তো এখানে ওই সোলজারদের শত্রু এলাকায় ঢুকে সেই এয়ারক্রাফটটিকে ব্লাস্ট করে দিতে হবে, যাতে শত্রুরা ওই এয়ারক্রাফটের টেকনোলজি না পেয়ে যায়। মানে বিষয়টা বুঝিয়ে বলি, আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ 3টা বিমান রয়েছে, B2 বোম্বার, F-22 র্যাপটর এবং F-35, এবং এই 3টা বিমান ওরা বাইরে দেয় না। এবং F-35 যেটা ওরা ইসরায়েলকে দিয়েছে সেটা ওরা অরিজিনাল ভার্সন দেয়নি, যতই খাতির থাক। এবং F-22 ওরা কোনো দিনও কাউকে দেয় নাই এবং ইসরায়েলকেও দেবে না, কাউকেই দেবে না ওরা। তো এই কারণে এইসব বিমান যদি কোনো সমস্যা ওরা ইনস্ট্যান্টলি ধ্বংস করে ফেলে। তো যাই হোক, সেই এয়ারক্রাফটের পাইলটকে ওনাকে বাঁচাতে হবে, যাকে পাশের একটা গ্রামে বন্দী করে রাখা হয়েছে। তো এর শুরুতে এই মিশনটা শুনে যত সহজ মনে হয়, বাস্তবে অতটা সহজও ছিল না, কারণ এই মিশনে সোলজারদেরকে গুলির লিমিট দেওয়া হয়, মানে নির্দিষ্ট এতগুলো গুলি খরচ করে তোমরা উদ্ধার করে আসবে। মানে বুঝতেই পারছো এখানে বুলেটের চেয়ে যুদ্ধ কৌশল বা আইকিউটা বেশি কাজে লাগাবে। তো যাই হোক, এই মিশনের সেকেন্ড ইন কমান্ড হলো নাম্বার 7, আর পুরো মিশনটা লিড করবে হচ্ছে নাম্বার 81, আই মিন রক্স। তো এরপর তারা সবাই ব্ল্যাক হক হেলিকপ্টারে করে মিশনের এলাকায় ঢুকে পড়ে, যেখানে তারা কম্পাস ব্যবহার করে এয়ারক্রাফটের সঠিক লোকেশন খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণ পরে তারা একটা বড় চূড়া বেয়ে উপরে ওঠে। তো এরপর রাত অনেক বেশি হয়ে গিয়েছে, সবাই অনেক ক্লান্ত। তো এখানে ক্যাপ্টেন রক্স কিছুক্ষণ থামার সিদ্ধান্ত নেয়, বাট ওই মুহূর্তে শত্রুরা হঠাৎ করে আকাশের দিকে ফায়ারিং করা শুরু করে। তার মানে শত্রুরা বুঝে গিয়েছে যে তাদের এলাকায় কেউ ঢুকেছে। মোট কথা শত্রুরা গুলাগুলি করছে, এটার কারণ পরে বুঝতে পারবে। তো যাই হোক, এরপর রক্স সুযোগ বুঝে আবারও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সকাল হওয়ার পূর্বেই তারা এয়ারক্রাফটের লোকেশনে পৌঁছে যায়। এবং এরপর রক্স করে কি টিমটিকে পুরো 3টা ভাগে ভাগ করে দেয়। তো এখানে ডেমো টিম করবে কি এয়ারক্রাফটের ব্লাস্ট
সেট আপ করবে, বোম লাগাবে, বাকি 4 সোলজাররা চারদিকে নজর রাখবে, মানে বিস্ফোরণের শব্দ শুনে যদি শত্রুরা অ্যাটাক করে তখন সেটা মোকাবেলা করবে। তো এরপর যখন ওই টিমটা এয়ারক্রাফট দেখে এবং সেটাকে ব্লাস্ট করতে যাচ্ছিল তখন রক্সের মনে একটা অদ্ভুত অনুভূতির তৈরি হয়, এমন একটা অনুভূতি যেটা অন্য কেউ বুঝতেই পারছিল না। মানে প্রকৃতি যেন আসন্ন একটা বিপদের অ্যালার্ট দিচ্ছিল ওকে, মানে ওর চোখে একটা জমকালো জিনিস পড়ে পাহাড়ের চূড়া থেকে। তো ও যখন সেই জায়গাতে যাও গিয়ে দেখে যে এখানে একটা এয়ারক্রাফট, তাহলে ওইটা কি ছিল যেখানে ওরা বোম সেট করতে গিয়েছে। ওর তো তখন মাথা ঘুরে যায় এবং পরিষ্কার বুঝতে পারে যে তার টিম যেটা জিনিসটা ব্লাস্ট করাতে গিয়েছে ওইটা আসলে এয়ারক্রাফট না, ওটা অন্য কিছু। আর তাছাড়া এখানে শত্রুদের কোনো সৈন্য দেখা যায়নি, তো এখানে তো বড় ধরনের একটা ঘাপলা রয়েছে। তো রক্স করে দৌড়ে সেই দিকে ফিরে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, তারা ওটাকে ব্লাস্ট করিয়ে দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো ওই বস্তুটা এত বড় ব্লাস্টের পরও সার্ভাইভ করে গিয়েছে, মানে বডিতে একটা আঁচড়ও পড়েনি। তো এখানে যে নাম্বার 44 ছিল, আই মিন ওই মেয়েটা, সে তো বুঝতেই পারছিল না এটা কি জিনিস। বাট ঠিক তখনই ওই হঠাৎ করে ওই মেশিনটা দাঁড়িয়ে যায় এবং সোলজারদেরকে স্ক্যান করতে শুরু করে এবং স্ক্যান শেষ হতেই ভাই দেখতেই পাচ্ছে কোন লেভেলের একটা অস্ত্র ছুঁড়ে মারে এবং মুহূর্তের মধ্যেই সোলজার একবারে ভস্মীভূত হয়ে যায়, ভেপোরাইজ হয়ে যায়। আর তারপর লাল আলো ঘুরে এসে নাম্বার 44 এর উপর থামে, আই মিন ওই মেয়েটার উপর। আর তখন তো 44 এর হাত পা কাঁপতে শুরু করে, প্যান্ট ভরে হেগে মতে দেয়, কিন্তু অল্পের জন্য রক্স এসে তাকে বাঁচিয়ে নেয়। তো এরপর সবাই করে কি নিজেদের বাঁচাতে দৌড় দেয়, কিন্তু ওই মেশিনের ভয়ঙ্কর ফায়ারিং এর কারণে তারা পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং নাম্বার 60 তো এখান থেকে সোজা নদীতেই পড়ে যায়, মানে নাম্বার 60। তো এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে রক্সের আবারও সেই পুরনো স্মৃতি ফিরে আসে, ওই আফগানিস্তানের স্মৃতি যে চারিদিকে লাশ পড়ে রয়েছে, তার ভাই যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আর এরপর সে আবার বাস্তবে ফিরে আসে এবং আমরা দেখতে পাই পাহাড় থেকে পড়ে গিয়ে সেকেন্ড ইন কমান্ড, আই মিন নাম্বার 7 এবং নাম্বার 55 খুব খারাপভাবে আহত হয়েছে। আর একটা গাছের ডাল তো নাম্বার 51 এর বুক ভেদ করে ঢুকে গিয়েছে। তো নাম্বার 7 এর যেহেতু পা গুরুতর আহত হয়েছে, তখন নাম্বার 7 রক্সকে বলে রেডিওটাতে উপরে রয়েছে, মানে যেটাতে ওরা বেস ক্যাম্পে যোগাযোগ করবে। তো এই জন্য রক্স করে কি আবারও পাহাড়ের উপর ফেরত আসে, কিন্তু রেডিও তুলতে গিয়ে সে দেখে একজন সোলজার এখনো জীবিত। বা ঠিক তখনই সেই ভয়ঙ্কর মেশিনটা এসে ওকে স্ক্যান করা শুরু করে এবং মুহূর্তের মধ্যে ওর শরীরকে টুকরো টুকরো করে দেয়। আর তারপর মেশিনটা রক্সের দিকে আবার এগিয়ে আসছিল, আর এজন্য সে করে কি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর নিচে ফিরে এসে রক্স সবাইকে বলে যে এখনই পাহাড় থেকে নিচে নামতে হবে। বাট ততক্ষণে নাম্বার 57 মারা গিয়েছে, মানে যেটার ওই যে ডাল বুক ভেদ করেছিল। আর নাম্বার 7 তো হাঁটার অবস্থাতেই নেই, তো এই জন্য রক্স ব্যবস্থা করে ওকে নিচে নামানোর। তো একে একে সবাই পাহাড় থেকে নামতে শুরু করে। আর নাম্বার 96 তখন রক্সকে বলে তুমি নিচে গিয়ে 7কে ধরো, আমি রশি ধরে রাখছি। তো রক্স মেনে নেয়, কিন্তু নাম্বার 7 যখন নিচে নামছিল তখন হঠাৎ করে কম্পাসটা আবার দ্রুত ঘুরতে শুরু করে, মানে ম্যাগনেটিক কোন একটা কিছু আসছে। তো এর মানে ওই জায়ান্ট রোবটটা বা মেশিনটা এখানে রয়েছে এবং আমরা দেখতে পাই মুহূর্তের মধ্যে ওই মেশিনটার নাম্বার 96 কে স্ক্যান করে এবং তার শরীরের দুটো টুকরো করে দেয়। আর এই কারণে নাম্বার 7 সোজা নিচে পড়ে যায়। তো যাই হোক, এরপর সবাই করে কি পাহাড়ের পাদদেশে লুকিয়ে পড়ে, কারণ স্ক্যানিং এর সময় মেশিন যদি বুঝতে পারে যে এখানে কোনো মানুষ রয়েছে সবাইকে একবারে সাপারি কিরকিরা করে দেবে। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই মেশিন পাহাড়ের নিচে স্ক্যান করতে শুরু করে, আর তখন সবাই হাত আর মুখ করে কি লুকিয়ে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বার 7 এর পা স্ক্যান হয়ে যায়। আর তখন রক্স করে কি ওকে কাঁধে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু মেশিনটা চারিদিকে ভয়ঙ্কর ফায়ারিং শুরু করে। তো সোলজাররা তখন অবাক হয়ে যায় এবং তারা বলা বলি করতে থাকে মেশিনটা কি বানালো, পৃথিবীতে একমাত্র রাশিয়া হয়তো এরকম প্রযুক্তি বানাতে পারে, কিন্তু রাশিয়ানদের কাছে তো কোনো টাকা নেই। আমেরিকানরা একমাত্র রাশিয়ানদেরকে ওদের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রেসপেক্ট করে, তাছাড়া চীন বলো ভারত বলো কারোরা পাত্তাই নেয় না। এবং আমেরিকা নিজেও চায় যে রাশিয়া ওই পজিশনে থাক, এর বড় প্রমাণ তোমরা নিজেরাও পেয়েছো। ওরা কখনোই রাশিয়াকে ধ্বংস করতে চায় না, বাকি যেগুলো রয়েছে ওদেরকে ওরা পছন্দ করে না শত্রু হিসেবে। কিন্তু এখানে ওরা চীনকে নিয়ে কি বলে জানো, যে চীনের কাছে টাকা থাকলেও তো পারবে না, কারণ ওরা তো খালি অন্যের প্রযুক্তি কপি করে। আর দুনিয়ার একমাত্র দেশ যে এরকম একটা জিনিস তৈরি করতে পারে সেটা হচ্ছে আমেরিকা, কিন্তু আমেরিকাও তো এরকম কোনো প্রযুক্তি এখন আবিষ্কারও করেনি। তো অনেক দূর যাওয়ার পরে রক্স করে কি নাম্বার 7 এর ক্ষত বাঁধতে শুরু করে, কিন্তু যখন সে মরফিন দিয়ে তার ব্যথা কমাতে যায় দেখা যায় যে বোতল ভেঙে গিয়েছে। এই মরফিন দিয়ে কিন্তু আবার আমেরিকানরা নেশাও করে। তো যাই কিছু সোলজার তখনও ভাবছিল যে এটা হয়তো একটা টেস্ট, মানে এটা হয়তো আমেরিকায় বানিয়ে ওদেরকে টেস্ট করাচ্ছে যে কিরকম শক্তিশালী হয়েছিস তোরা। বাট এখানে নাম্বার 81 বা রক্স স্পষ্ট করে বলে না, এটা কোনো টেস্ট হতেই পারে না, কারণ আমি ওই এয়ারক্রাফটটিকে অন্য জায়গায় দেখেছি, আমরা ভুল জিনিসেই বোমা বসিয়েছিলাম। আর তাছাড়া এখানে আমাদের শত্রুপক্ষের কেউ ছিল না, তার মানে এই মেশিন আমাদের আগেই শত্রুপক্ষকেও হয়তো খতম করে দিয়েছে। আর তাছাড়া সার্জেন্ট কখনই এমন কোনো টেস্ট নেবে না যেখানে সত্যি সত্যি সোলজারই মারা পড়বে। তো যাই হোক, নাম্বার 7 এর পায়ে পট্টি দিয়ে সবাই সেই গ্রামের দিকে যেতে শুরু করে যে গ্রামটা নদীর ওপারে ছিল। তো এখানে রক্স বলে আগে নদী পার হয়ে আমি যাব, তারপর রশি বেঁধে দেবো, আর সেই রশি ধরে তোমরা এই পাশে আসবে, কারণ নদীর স্রোত অনেক ভয়ঙ্কর। কিন্তু এখানে রক্স নিজে নামলেও তো মরতে পারে, কিন্তু তারপরেও রক্স করে কি তার টিমকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে নদীতে ঝাঁপ দেয়। আর নাম্বার 44 এর দায়িত্ব ছিল ওই রশি ধরে থাকা। তো নাম্বার 44 নদীর ধারে দৌড়ায়, আর কিছুক্ষণ পরে রক্স পানির নিচে ডুবে যায়। তো সবাই ধরেই নেয় যে রক্স মারা গিয়েছে, কারণ এরকম স্রোতস্বিনা নদীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু বুঝতে হবে এটা দ্য রিচার, মানে ওয়ান অফ দ্য মোস্ট স্টাববর্ন ক্যারেক্টার। তো রক্স আবারও করে কি পানির উপরে ভেসে ওঠে এবং ওকে জীবিত দেখে সবাই খুব খুশি হয় এবং আবারও বেঁচে থাকার আশা ফিরে পায়।
তো এরপর রক্স আর এই পাশ থেকে হচ্ছে নাম্বার 44 নদীর দুই পাশে দড়ি বেঁধে দেয়, আর তারপর নাম্বার 15 করে কি নাম্বার 7 কে শরীরে বেঁধে নদী পার হতে শুরু করে দড়ি দিয়ে। কিন্তু মাঝপথে দড়ির যে একটা জয়েন্ট ছিল বা গিট ছিল সেখানে নাম্বার 7 এর হুকটা আটকে যায়, যে কারণে নাম্বার 15 আর সামনে যেতে পারছিল না। আর ওইটা খুলতে গেলে বা ছাড়াতে গেলে নাম্বার 7 এর সাপোর্ট রশিটা ছিঁড়ে যায় এবং সে মাছ আকাশে ঝুলে পড়ে। আর তখন রক্স আর 44 দুজনেই করে কি রশিতে ঝুলে থাকা ওদেরকে বাঁচানোর চেষ্টা করে। আর ঠিক ওই মুহূর্তেই ওই নাম্বার 44 আবারও সেই অদ্ভুত অনুভূতি পায় এবং মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর মেশিন নাম্বার 107 এর পেছনে এসে দাঁড়ায় এবং সোলজারদের স্ক্যান করে অ্যাটাক করা শুরু করে। আর ওই মিসাইল থেকে বাঁচতে, মানে স্মল মিসাইল থেকে বাঁচতে ওরা সবাই করে কি নদীতে ঝাঁপ দেয়, কারণ বুঝতেই পারছো এই মেশিনের সাথে মোকাবেলা করা তো অসম্ভব, আর এটা থেকে বাঁচা তো আরো কঠিন, কারণ এই মেশিনটা না ব্লাস্টে নষ্ট হচ্ছে, মানে না গুলিতে কিছু হয়, না বমি কিছু হয়, না পানিতে খারাপ হচ্ছে, বেচারা পানিতেও নেমে চলে এসেছে। তো যাই হোক ওরা নদীর স্রোতে সবাই তো ভেসে যায়, কিন্তু রক্সের যেটা হয় তার পায়ে যে রশি বাঁধা ছিল সেটা একটা পাথরে আটকে যায়। আর ঠিক তখনই ও দেখে মেশিনটা তোর দিকে আসছে। তো এই দিকে আমরা দেখতে পাই রক্স খুবই ক্লান্ত এবং তার শ্বাসও খুব দ্রুত চলছে। কিন্তু এইখানে একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো মেশিন তৈরি হয়নি বা এমন কোনো বিপদ তৈরি হয়নি যেটা রক্সের মনের, যেটা রক্সকে আশাহত করতে পারবে। তো করে কি ছুরি দিয়ে পায়ের রশিটা কেটে ফেলে এবং সামনে এগিয়ে যায়। আর তারপর সে নাম্বার 7 কে শক্ত করে ধরে যাতে ঝর্ণা থেকে নিচে পড়ে না যায়, কারণ ঝর্ণা থেকে নিচে পড়লে পাথর একবারে মনে করো যে কি হয়ে যাবে আলবার্তা। তো যাই হোক এরপর সবাই ঝর্ণা বেয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে এবং দেখা যায় হারামজাদা নাম্বার 7 ভালো ভালো পোলাপানগুলা মরে গেছে, কিন্তু এই নাম্বার 7 হারামজাদা এখনো বাইসে রয়েছে, অথচ ওরে বাসে দেখে সবগুলা মরলো। তো যাই হোক এরপর নিচে এসে সৌভাগ্যক্রমে ওরা নাম্বার 60 কে দেখতে পায়, যে অনেক আগে পাহাড় থেকে পড়ে গিয়েছিল। আর এরপর তারা ওকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। আর তখন নাম্বার 44 জিজ্ঞেস করে যে বেস ক্যাম্পের সাথে তাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা। তো নাম্বার 60 তখন বলে না এখনো হয়নি, কিন্তু সে এর আগেই তাদের যে সার্জেন্ট তার অপারেশন প্ল্যান দেখেছিল এবং সেখানে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বা ভয় দেখানোর জন্য কিছু ফায়ারওয়ার্কস এবং ট্র্যাপের কথা ছিল, কিন্তু কোথাও এই মেশিনের কথা তো উল্লেখ ছিল না। তো এটা তো মনে হয় না আমাদের ট্রেনিং এর একটা অংশ। তো এরপর তারা যখন সামনে এগিয়ে যায় বেস ক্যাম্পে পৌঁছায়, সেখানে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, পুরো ক্যাম্প একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে। তো তাদের বলা হয়েছিল যে সার্জেন্ট এবং তার টিম তাদেরকে হেল্প করবে প্রয়োজন হলে, কিন্তু এখানে সার্জেন্টও নেই। তো সবাই ভেবেছিল হয়তো সার্জেন্ট পালিয়ে গিয়েছে, কিন্তু চলে সেখানে লাশ দেখে বলে সার্জেন্ট তো পালায়নি, তার মানে এখানে অ্যাটাকই হয়েছিল। তো সব কিছু মিলিয়ে রক্স একটা ভয়ঙ্কর তথ্য বুঝতে পারে। তো সে নাম্বার 44 কে জিজ্ঞাসা করে যে আমরা কত উঁচুতে এসেছি। নাম্বার 44 তখন উত্তর দেয় যে আমরা ভূমি থেকে 6500 ফুট উপরে রয়েছি এবং 8 কিলোমিটার পশ্চিমের ছিলাম। তো এখন রক্স সব বুঝতে পারে আসলে এই মেশিনটা হচ্ছে সেই অ্যাস্ট্রয়েড। অ্যাকচুয়ালি টিভিতে দেখানো হয়েছিল যে সেই বিশাল অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আসার আগেই টুকরো টুকরো হয়ে যায় এবং তার এক টুকরো পাহাড়ে আঘাত করে মাটিতে পড়ে, কিন্তু ওর সোলজাররা অজান্তেই সেই মেশিনটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। মানে এটা আসলে অন্য গ্রহ থেকে আসা একটা মেশিন এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কেউ জানে না যে এটার মোকাবেলা কিভাবে করতে হবে। তো কিছুক্ষণ পরেই তারা সার্জেন্টের মৃতদেহ খুঁজে পায়, যাকে খুব নিষ্ঠুরভাবে সেই মেশিন মেরে ফেলেছিল। আর তখন রক্স করে কি সবাইকে সামনে এগোতে বলে, কিন্তু নাম্বার 15 তখন রেগে যায় এবং 15 বলে আমরা মানুষ, আমি তোমার মতো মেশিন নই বা তোমার মতো সিলভার মেডেলিস্টও নই, আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। বাট তখন রক্সের ধৈর্য ভেঙে যায় এবং সে বলে তুমি কি জানো সিলভার মেডেল আমাকে কেন দেওয়া হয়েছিল? সিলভার স্টার মেডেল আমাকে বীরত্বের জন্য দেওয়া হয়নি, বরং আমার ব্যর্থতার জন্য দেওয়া হয়েছিল। কারণ যখন আমি আমার ভাইকে কাঁধে করে ক্যাম্পে নিয়ে যাচ্ছিলাম তখন ক্যাম্প থেকে মাত্র 100 গজ দূরে আমি অজ্ঞান হয়ে যাই, বাট ওই মুহূর্তে তখন আমার ভাই বেঁচে ছিল। তো আমি যদি তখন অজ্ঞান না হয়ে যেতাম, সময় মতো ক্যাম্পে পৌঁছাতে পারতাম, আমার ভাই বাঁচতে পারতো। তো রক্স তখন বলে আমি কোনো সাহসী সোলজার নই, আমি একটা ব্যর্থ সোলজার, আর ওই ব্যর্থতার জন্য আমাকে এই মেডেলটা দেওয়া হয়েছে। মানে বিষয়টা হয়তো বুঝতে পেরেছো, রক্স যেটা করেছে এটা তো বাকি সবার কাছে অবশ্যই একটা সাহসিকতার ব্যাপার, কিন্তু রক্স তার নিজের কাছে ব্যর্থ। এই কথা শুনে সবাই রক্সের অনুভূতি বুঝতে পারে এবং তারা একসাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই তারা বেজে একটা ভাঙা ট্যাঙ্ক খুঁজে পায়। তো সবাই মিলে সেটাকে চালু করে আর নাম্বার 44 সেটাকে চালাতে শুরু করে, কিন্তু তখনই তারা বুঝতে পারে যে সেই ভয়ঙ্কর মেশিনটা আবারও তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারা যে মেশিনটার মোকাবেলা করবে সেটার জন্য তো এই ট্যাঙ্কে কোনো গুলিও নেই। তো তখন নাম্বার 15 করে কি সাহস করে আবার সে বেজে ফিরে যায় এবং গোলা বারুদ নিয়ে আসে, কিন্তু যখন সে ওই গোলা নিয়ে ট্যাঙ্কের দিকে ফিরছিল তখনই সেই মেশিন তাকে দেখে ফেলে এবং তার উপর গুলি চালাতে থাকে। কিন্তু মরার ঠিক আগ মুহূর্তে নাম্বার 15 কোন রকমের গুলিগুলো ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে দেয় আর সুযোগ বুঝে নাম্বার 44ও খুব স্পিডে ট্যাঙ্ক চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ভাই ওই এলিয়েন মেশিনটাও ছিল মারাত্মক লেভেলের স্কিলড, মানে এআই মেশিন। সেটা একটানা ফায়ার করে ট্যাঙ্কের কিছু পার্টসও জ্বালিয়ে দেয় এবং যখন ওই মেশিনটা দেখতে পায় নর্মাল ফায়ারিং এ কাজ হচ্ছে না, তখন সেটা করে কি এক্সপ্লোসিভ গোলা ছুটতে শুরু করে, মানে বোম, এবং মেশিনটা একদম পাগলের মতো সোলজারদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এই অ্যাটাকের কারণে ট্যাঙ্কের ভেতরে থাকা অবস্থায় কিছু সোলজার মারা পড়ে। আর ঠিক তখনই র্যাক্স করে কি তার হাতে একটা মিসাইল গান তুলে নেয় এবং সরাসরি মেশিনটার উপর ফায়ার করে। কিন্তু অবাক করার বিষয় হলো এত বড় একটা ব্লাস্টের পরেও ওই মেশিনের গায়ে কোনো আঁচড়ই লাগে না, মানে মেশিনটার বডি কি দিয়ে তৈরি ভাই। তো তখন রক্স করে নিজের বুদ্ধি কাটায়, সে মেশিনের উপর ফায়ার না করে পাহাড়ের যে পাথরগুলো রয়েছে সেগুলোর উপর মিসাইল মারে। তো এর ফলে যেটা হয় পাহাড়ের ওই
পাথরগুলো, বিশাল সব পাথরগুলো মেশিনের উপরে পড়ে এবং মেশিনটা পাথরের নিচে চাপা পড়ে যায়। তো রক্স তখন খুব খুশি যে সেই যুদ্ধ জিতে গিয়েছে এবং তারপর খুশিতে সে পেছনে নাম্বার 44কে বলে আমরা জিতে গিয়েছি, কিন্তু পেছনে তাকাতে ওর পায়ের নিচে মাটি সরে যায়। ও দেখতে পায় নাম্বার 44 মারা গিয়েছে। আর ঠিক তখনই ট্যাঙ্কটা উল্টে যায়। তো এর মানে হচ্ছে র্যাক্সের টিমের সকল সোলজার মারা গিয়েছে। তো এর কিছুক্ষণ পরে র্যাক্সের যখন জ্ঞান ফেরে চারপাশে শুধু ও লাশ আর ধ্বংসলীলা দেখতে পায় এবং তখন ঠিক ওর পুরনো দিনের কথা মনে পড়ে, যেদিন তালেবানের হামলায় ওদের পুরো দলটা শেষ হয়ে গিয়েছিল। তবে লাক ভালো যে এখনো নাম্বার 7 বেঁচে রয়েছে। তো যাই হোক, এরপর রক্স করে কি পাথরের স্তূপের কাছে গিয়ে চেক করে যে মেশিনটা ডিস্ট্রয় হয়েছে কিনা, কিন্তু সেখানে গিয়েও বড় ধরনের একটা শক খায়, কারণ মেশিনটার মাত্র সামান্য অংশই পাথর নিচে চাপ পড়লেও বাকি বডি একদম ঠিকঠাক ছিল, মানে বেরিয়ে গিয়েছে। এবং তারপর রক্স খেয়াল করে যে ওই মেশিনটা আকাশে কোনো সিগন্যাল পাঠিয়ে কথা বলার চেষ্টা করছে, মানে মেশিনটা সম্ভবত আকাশে কথা বলছে। তো সময় নষ্ট না করে রক্স তখন করে কি নাম্বার 7কে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে ওকে নিয়ে পাহাড় ওঠা ট্রাই করছিল, কিন্তু বৃষ্টি আর কাদার জন্য বারবার স্লিপ করে নিচে পড়ে যাচ্ছিল। তো একটা সময় রক্স পুরোপুরি সাহস হারিয়ে ফেলে, বাট ঠিক সেই মুহূর্তেই নাম্বার 7 এর জ্ঞান ফিরে আসে এবং সে চোখ খেলে। আর নাম্বার 7 এর জ্ঞান ফেরা দেখে রক্সের ভেতরে আবার মোটিভেশন চলে আসে। তো তখন নাম্বার 7 রক্সকে বলে, ট্রেনিং এর সময় তোমার ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি জানতাম না ওটা তোমার ভাই। তোমার ভাইয়ের হাতেও তোমার মতো একটা ট্যাটু ছিল। তবে তোমার গল্প আমি যাই শুই না কেন, তোমার সাথে থেকে আমি যেটা বুঝলাম, তোমার মতো সোলজার আমেরিকাতে না আগে কখনো জন্মেছিল, না ভবিষ্যতে ওরও জন্মাবে। তো এরপর রক্স বলে, আচ্ছা এই মেশিনটাকে হারানোর উপায় কি থাকতে পারে? তো তখন নাম্বার 7 বলে, আচ্ছা তোমার ভাই থাকলে এই সিচুয়েশনে কি করতো? তো রক্স তখন কারিকর নিজের মতো না ভেবে, মানে রক্স তো একটু গোয়ারা টাইপের, ও কারিকর ভাইয়ের মতো ব্রেন দিয়ে খেলতে থাকে যে ওকে কিভাবে হারানো যেতে পারে। আর তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে। মানে এখানে একটা কথা কিন্তু তোমরা জানো, রক্স কিন্তু শুধুমাত্র সোলজার না, একটা ইঞ্জিনিয়ারও। ও কারিকর সোলজার এবং ইঞ্জিনিয়ারিং স্কিল দুইটা এক জায়গায় করে একটা বুদ্ধি বের করে। সেটা হচ্ছে ওই মেশিনটাকে খেয়াল করে যেটা বুঝেছে, এই মেশিনটা প্রতিবার স্ক্যান বা ব্লাস্টের পরে, মানে অ্যাকশন নেওয়ার পরে একটা ধোঁয়া ছাড়ে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, তোমাদের যে বাইক রয়েছে ওই বাইকে দেখবে অনেকক্ষণ চললে তাপ যখন হয় তখন একটা ফ্যান চালু হয়ে যায়। তো এর মানে এই মেশিনটার ওভারহিট প্রবলেম রয়েছে, তার মানে এই মেশিনটা ওভারহিট হয়। তো ম্যাক্স তখন বোঝে এই মেশিনটার উপর যদি অনেক বেশি প্রেসার দেওয়া হয় তাহলে এটার সিপিইউ বা এটার যে সিস্টেমগুলো রয়েছে ওভারহিট হয়ে যাবে এবং যদি কোনোভাবে ওটাকে কুল করার সুযোগ নাই দেওয়া হয় ওর ওভারহিটে ওকে মারা সম্ভব। তো এরপর ও করে কি 7কে একটা গাছের আড়ালে বসিয়ে রেখে প্রমিস করে যে আমি ফিরে আসছি। আর তারপর রেক্স চলে যায় বেসে এবং সেখান থেকে অনেক অস্ত্র এবং বোম ছিল তো আগে থেকেই। তো আর্মি বেসে গিয়ে ও করে কি একটা ফায়ার গান চালিয়ে ওই মেশিনটাকে সিগন্যাল দেয় যে আজকে রিক্সা ভাড়া আমার, তোর সাথে হবো কুবাকুবি। তো মেশিনটা সিগন্যাল পেয়ে তখন বেসের দিকে এগিয়ে আসতে থাকে এবং এরপর শুরু হয় রেক্সের আসল খেলা। তো রেক্স তো আগে থেকেই মনে করো ঢালো একটা জায়গায় কিছু বোম সেট আপ করে রেখেছিল। তো যখনই ওই জায়ান্ট মেশিনটা সেখানে পৌঁছায় সঙ্গে সঙ্গেই বোমা বিস্ফোরিত হয়। আর তারপর রক্স একটা বিশাল শক্তিশালী জেসিবি মেশিন, মানে বুঝতেই পারছো এই জেসিবি মেশিনটা কত বিরাট কত শক্তিশালী, যেহেতু পাহাড় কাটার মেশিন। তো ওটা দিয়ে করে কি ওই মেশিনকে ধাক্কা দিতে থাকে। মানে বিষয়টা বুঝো, এটা পাহাড় কেটে ফেলে, তো ওই মেশিনটার কত শক্তি। কিন্তু এই এলিয়েন মেশিনটাও কিন্তু কম শক্তিশালী ছিল না, সে তার পুরো এনার্জি দিয়ে জেসিবিকে উল্টো ঠেলতে শুরু করে এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে দুইটা পাওয়ারফুল মেশিন, একটার হচ্ছে নিজস্ব ব্রেন আরেকটা মানুষ চালাচ্ছে, দুজনকে পুশ করছে। তো এইখানে মেশিন যখন তার সম্পূর্ণ এআই সিস্টেমগুলো ইউজ করে যে কিভাবে এখান থেকে বেরোতে হবে, তখন মেশিনটা ওভারহিট হয়ে যায় এবং ওর মাথা থেকে দ্রুত গরম বাতাস বের হতে থাকে। মানে ওর ভেতরে যে কুলিং সিস্টেম সেটা বেশি কাজ করছে। আর ঠিক তখনই রক্স করে কি ক্রাশার বাটনটা চাপ দেয় আর এর ফলে ওপরে যে পাথর কাটার মেশিন ছিল সে পাথরের টুকরাগুলো এলিনের মাথার উপর পড়তে থাকে এবং ঢুকতে থাকে। তো এর ফলে যেটা হয়, ওই কুলার দিয়ে যে বাতাসগুলো বের হবে সে কুলার বন্ধ হয়ে যায়। মানে মেশিন আর তার ভেতরের যে জিনিসগুলো ওগুলোকে আর ঠান্ডা করতে পারছে না, মেশিনটা ওভারহিট হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ এটা এলিয়েন টেকনোলজি। এলিয়েনরা কখনোই চাইবে না যে তাদের টেকনোলজি পৃথিবীর মানুষ পেয়ে যায়, মানে আমেরিকানরা যেটা করে আর কি। তো এই মেশিনটাও করে কি সেলফ ডিস্ট্রাকটিভ যে তোমার বোমগুলো রয়েছে সেগুলো বের করে দেয়। তো রক্স তো বুঝতে পারে যে এখানে ভয়ঙ্কর একটা বোম ব্লাস্টিং হবে এবং মেশিনের কোনো স্মৃতি তারা রাখবে না। তো এই জন্য দ্রুত করে কি এখান থেকে পালাতে শুরু করে। তো পালাতে পালাতে কয়েক সেকেন্ডের জন্য বেঁচে যায়। তো অবশেষে রক্স তার মিশনে সফল হয় এবং সে নাম্বার 7কে নিয়ে রেঞ্জার্স ক্যাম্পে ফিরে আসে। কিন্তু তাদের অনুপস্থিতিতে সেই মেশিনগুলো এখানেও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, মানে এখানে সবাইকেই পিটিয়েছে, ঠিক সেই লেভেলের পিটানি দিয়েছে। তো তখন সার্জেন্ট অ্যাডাম আর টরেস তখন রক্সকে দেখে এবং তার সাহসিকতায় খুব খুশি হয়, কারণ রক্স এরকম একটা বীরত্বের একটা কাজ করে এসেছে, একজন সোলজারকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তো রক্সকে রেঞ্জার বেস দেওয়া হয় এবং ফাইনালি রক্স একজন অফিসিয়াল রেঞ্জার হয়ে গিয়েছে। কিন্তু তখনই খবর পাওয়া যায় যে ওই অ্যাস্ট্রয়েড থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাস্ট্রয়েডের যে টুকরাগুলো পড়েছিল প্রত্যেকটা টুকরার মধ্যে একটা করে মেশিন ছিল এবং পৃথিবীর বিভিন্ন কোণে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া, কারণ বাংলাদেশ ধ্বংস করার জন্য বাংলাদেশিরা যথেষ্ট, এখানে লেন দরকার নাই। তো এর মানে হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে তোমার মেশিনগুলো পড়েছে, তো এই রেঞ্জার্সদের এখন ওই মেশিনদের বিরুদ্ধে আবারও ফাইট করতে হবে, শত শত মেশিনের বিরুদ্ধে। তো ওই মুহূর্তে সার্জেন্ট রক্সকে জিজ্ঞাসা করে, সে
একা কিভাবে এই মেশিনটাকে মেরে ফেললো এটা জানা তো খুব জরুরি, কারণ এখন পর্যন্ত এই মেশিনগুলোকে ধ্বংস করতে গিয়ে আমাদের সেনাবাহিনীর অর্ধেক বেশি সৈনিক মারা গিয়েছে 100টা মারতে গিয়ে। তো রক্স তখন তাদেরকে ওই মেশিনের থিওরিটা বলে যে এই মেশিনের যে কুলিং সিস্টেম রয়েছে সেটাকে ধ্বংস করতে হবে, কারণ এই মেশিনের যে এআই বা জিনিসগুলো রয়েছে ওগুলো ওভারহিট হয়ে যায়। তো তখন যদি এটার কুলিং সিস্টেমটা আমরা না করতে দেই তাহলেই ও ধ্বংস হয়ে যাবে। ওইটাই হচ্ছে এই মেশিনটার উইক পয়েন্ট। তো মেশিনের আঘাত করতে হবে কুলিং প্রোগ্রামে, তো যে কোনো ভাবে মেশিনকে জাস্ট ওভারহিট করতে হবে। তো যাকের পর আরেক সার্জেন্ট অ্যাডাম রক্সকে বলে আজকে যদি তোমার ভাই বেঁচে থাকতো তোমার উপর খুব গর্ব করতো। তো এরপর আমরা দেখতে পাই রক্স করে কি সকল রেঞ্জার্সদের সাহস বাড়ায়, কারণ সাহস আর জেদ ছাড়া শুধুমাত্র যুদ্ধ না লাইফেও যেতে অসম্ভব। এবং শেষ দৃশ্যে আমরা দেখি যে রক্স এবং তার সৈন্যরা আবারও ব্ল্যাক হক্স হেলিকপ্টারে উঠে পড়েছে এবং নিজেদের দেশকে বাঁচানোর জন্য মেশিনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরো প্রস্তুত। কিন্তু তারা যখন যাচ্ছিল তখন ল্যান্ডিং এর আগে রক্স যার আন্ডারে ছিল, যে মেজরের আন্ডারে, সেই মেজর সকল সৈনিকদের নাম ধরে ডাকছিলেন এবং তিনি লক্ষ্য করেন যে 81 নম্বর সৈনিক ঘুমাচ্ছে। আর তখন মেজর চিৎকার করে বলে এই 81 সোলজারের আসল নাম কি? হ্যাঁ, মানে মেজর তো আর জানে না যে এটা কিডা। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই স্টাফ বর্ণ একটা অ্যাকশন সিনেমা ছিল, মোটামুটি ভালো লেগেছে, একেবারে খারাপ না, ভালোই লাগছে। আর এটা একবারে লেটেস্ট একটা সিনেমা এবং আরো নতুন কি কি সিনেমা রয়েছে সেটা তোমরা একটু কমেন্টে জানাও, আমি ওগুলো ইমিডিয়েটলি এক্সপ্লেন করার চেষ্টা করবো। Those things just said, mama, mama, Joy boy has returned!